আমি এখন রোজ গার্ডেনে আছি। দেখেন কি পরিমাণ গোলাপ ফুল, প্রত্যেকটা গাছে গোলাপ ফুল ধরে আছে। এক একটা ফুল দেখে আমার ভিতরটা একদম জুড়িয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুক্রবার মানেই হচ্ছে আমাদের কাছে ঘুরতে যাওয়ার একটা দিন। যারা সারা সপ্তাহ কাজ করে ক্লান্ত হয়ে যান, শুক্রবারে কিন্তু তারা একটা রেস্ট নেন এবং এই দিনটাকে পরিবার এবং নিজের সাথে সুন্দর ওয়েতে কাটানোর একটা দিন হিসেবেই আমরা জানি। তা আজকে আমিও চাচ্ছি একটু ঘুরতে যেতে, এবং যেখানে আমি যাচ্ছি সেখানে খুবই সুন্দর একটা প্লেস এবং হচ্ছে এটার পিছনে একটা ইতিহাস আছে, একটা গল্প আছে। যে গল্পটা শোনার পর আমার কাছে মনে হলো যে না, আমি সেই জায়গাটাতে যাব, সেই জায়গাটাতে গিয়ে আমি দেখবো গল্পটা কি সেটা ধীরে ধীরে আমি আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। যত নিবা তোমার ভিডিও রোজ গার্ডেনে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হয়। তো আমি এখন দুটো টিকিট কেটেছি, কারণ আমরা দুজন আছি, আমরা দুজন এখন একসাথে রোজ গার্ডেনের ভিতরে ঢুকবো। আর টিকিট মূল্য এখানে হলো 30 টাকা করে রাখলো। আবার দেখলাম যে স্টুডেন্ট কার্ড দেখালে আরো কম রাখবে। শত বছরের পুরনো এই স্থাপনা বুকে ধারণ করে রেখেছে রাজনীতি, সংস্কৃতি আর বেদনার গল্প। 1931 সালে এক অপমান থেকেই জন্ম নেয় এই প্রাসাদের। ঋষিকেশ দাস নামে এক ব্যবসায়ী, যাকে সমাজের অভিযাত্রা, একদিন বলদা গার্ডেনের এক জলসায় অপমানিত হয়ে তিনি প্রতিজ্ঞা করেন, আমি এমন এক প্রাসাদ বানাবো যেটা ঢাকার সবাই মনে রাখবে। এভাবেই শুরু হয় রোজ গার্ডেনের যাত্রা। একটা অপমান থেকে জন্ম নেওয়া প্রাসাদ আজ হয়ে উঠেছে ইতিহাসের একটা বড় অংশ। সত্যি বলতে কি, কখনো কখনো মানুষের অহংকারও ইতিহাসের সৌন্দর্যের রূপ নেয়। ভাবতে মজাই লাগে, তাই না? এখানে এসে আমার এই কথাগুলোই মনে হচ্ছে। করিন্থীয় গ্রিক শৈলীর এই প্রাসাদটি সাজানো হয়েছিল পোড়ারা পাথরের মূর্তি আর অসংখ্য গোলাপ গাছে। নামও তাই হয়ে যায় রোজ গার্ডেন। কিন্তু দুঃখের বিষয় হলো, প্রাসাদের সাজসজ্জা শেষ হওয়ার আগেই ঋষিকেশ দাস দেউলিয়া হয়ে যান। বাধ্য হয়ে 1937 সালে তিনি প্রাসাদটি বিক্রি করে দেন খান বাহাদুর আব্দুর রশিদের কাছে। এরপর নাম হয় রশিদ মসজিদ। 1970 থেকে এই প্রাসাদ হয়ে ওঠে নাটক আর সিনেমার জনপ্রিয় শুটিং স্পট। হারানো দিন সহ অসংখ্য চলচ্চিত্র এখানে ধারণ করা হয়। সে সময় ঢাকাবাসী এই প্রাসাদকে চিনত হুমায়ুন সাহেবের বাড়ি নামে। কিন্তু রোজ গার্ডেনের সবচেয়ে বড় ঐতিহাসিক গুরুত্ব লুকিয়ে আছে রাজনীতির ইতিহাসে। 1949 সালের 23 জুন এখানেই জন্ম নেয় একটি দল, যা পরবর্তীতে বাংলাদেশকে স্বাধীনতার পথে নেতৃত্ব দিয়েছিল। এই প্রাসাদ শুধু আনন্দ উৎসবের জায়গা হয়ে থাকেনি, এখানে হয়েছিল সেই বিখ্যাত সভা যেখান থেকে জন্ম নেয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যা পরবর্তীতে হয়ে যায় আওয়ামী লীগ। অর্থাৎ এই রোজ গার্ডেন থেকে কিন্তু শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের রাজনীতির পথ চলা। সভাপতি নির্বাচিত হন মাওলানা ভাসানী, আর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পান তরুণ শেখ মুজিবুর রহমান। ভাবুন তো, এই ঘরগুলোই বসে নেওয়া হয়েছিল এমন সব সিদ্ধান্ত যা পুরো একটি জাতির ভবিষ্যৎ করে দিয়েছে। আজ আমরা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আর সেই স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল ঠিক এইখানে, এই রোজ গার্ডেন প্রাসাদে। আচ্ছা বন্ধুরা, এই যে এত বড় ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে বসে তারা সভা করতেন। সেটা এখনো কিন্তু রয়ে গেছে। এখানে বসা নিষেধ আছে দর্শনার্থীদের জন্য, তবে এত বড় টেবিল। 1989 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত ভবন ঘোষণা করে, আর 2018 সালে বাংলাদেশ সরকার এটি কিনে নেয় যাতে ইতিহাস হারিয়ে না যায়। আজ এই প্রাসাদ শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের জাতীয় স্মৃতি, আমাদের সংগ্রামের প্রতীক। এখন হয়তোবা এই রোজ গার্ডেনটা আগের মতো ঝলমলে নেই, কিন্তু ইতিহাসের আলোয় এখনো উজ্জ্বল। মাঝে মাঝে মনে হয় এসব জায়গা আসলে আমাদের আত্মাকে ঠান্ডা করে দেয়, যেন শত বছরের ক্লান্ত শরীরের উপর শীতল বাতাস বইয়ে দেয়।
প্রতিটি ইট, প্রতিটি থামে লুকিয়ে আছে ইতিহাসের গল্প। এই রোজ গার্ডেন শুধু এক ব্যবসায়ীর অহংকার নয়, এটি স্বাধীনতার পথে এক গুরুত্বপূর্ণ সূচনা বিন্দু। তাই ঢাকায় এলে অবশ্যই একবার ঘুরে আসবেন এই ঐতিহাসিক প্রাসাদে। এত ভিড় ঠেলে উপরে আসছি, এসে দেখলাম খাট আর সোফা আর 2টা রুম আছে। এটা দেখতে মানুষের আজকে উপচে পড়া ভিড়। এখন এই উপচে পড়া ভিড় ডিঙ্গিয়ে আবার আমাকে নিচে নামতে হবে। রোজ গার্ডেন নামে যে ভবনটি পরিচিত, সেটিতে এতক্ষণ আপনাদেরকে আমি দেখালাম। এখন সেই ভবনের সত্যিকার রোজ গার্ডেনের ভিতরে ঢুকে পড়েছি। দেখুন ফুলগুলো কি পরিমাণ সুন্দর। এই যে একটা ফুল দেখুন, দেখলে মনটা একদম ভরে যায়।